পরিরাজ্যে রানী পরী এক একে সাতটা রাজপুত্রের জন্ম দিলেন, কিন্তু তারপরও তিনি খুশি হতে পারছিলেন না। কেননা তার একটাই স্বপ্ন, তার একটা ফুটফুটে সুন্দর রাজকন্যা হবে। কিন্তু তিনি একে একে 7বার সন্তান জন্ম দিলেও কোনো রাজকন্যার মুখ দেখতে পাচ্ছিলেন না। এই জন্য তিনি মন ভার করে বারান্দায় সব সময় বসে থাকতেন। তার রাজপুত্ররা তার সামনে হেসে খেলে বেড়াতো, কিন্তু তারপরও তিনি খুশি হতে পারতেন না। রানীর সবসময় এমন মন ভার দেখে রাজাও রাজকার্যে তার কাজ মন দিতে পারছিলেন না। তিনিও চিন্তায় পড়ে গিয়েছিলেন কিভাবে রানীর মন ভালো করবেন। রানী ঠিক মতো খাওয়া দাওয়া কাজকর্ম সব ছেড়ে দিয়েছিলেন। তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে সে একটা রাজকন্যার জন্ম দেবেন, পরিরাজ্য আলোকিত করবে সেই রাজকন্যা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এভাবেই দিন কাটতে থাকে। রাজা এবং রানী একদিন খবর পান পৃথিবীতে এক সন্ন্যাসী বাবা আছেন, যিনি কিনা জাদুর ফুল বাগানের সেখানে নানা রকম জাদুর ফুল চাষ করেন। সেখানে একটা জাদুর সোনার ফুল আছে, যেই ফুল কিনা যদি রানী একবার খেতে পারেন তাহলে তার জাদুর রাজকন্যা পরীর জন্ম হবে। রাজা এবং রানী আর এক মুহূর্ত দেরি করলেন না। তারা পরিরাজ্য থেকে পৃথিবীতে চলে এলেন সেই সন্ন্যাসী বাবার কাছে। সন্ন্যাসী বাবা তখন ধ্যান করছিলেন। বাবা, আপনার ধ্যান ভাঙাতে চাই না, কিন্তু আমরা পরিরাজ্য থেকে এসেছি আপনার বাগানের জাদুর সোনার ফুল নিতে। বলুন বাবা, বিনিময়ে আপনাকে কি দিতে পারি? আমি আমার এই জাদুর বাগানের জাদুর সোনার ফুল তোদের দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোদের থেকেও আমি বিশেষ কিছু চেয়ে নেব। আমার মনে হয় না তোরা সেটা দিতে পারবি। বলুন বাবা, আপনি কি চান? বিনিময়ে আমি সব দিতে রাজি আছি। আমার পরিরাজ্য আপনার নামে করে দিতে রাজি আছি। শুধু আপনি আমাকে ওই জাদুর সোনার ফুল দিন। আমার যে একটাই স্বপ্ন, আমার একটা ফুটফুটে রাজকন্যা হবে। আমার একটা পরিকন্যা না হলে আমার জীবন যে এভাবেই অধরা থেকে যাবে। ঠিক আছে, তোর 7 রাজপুত্রকে আমার কাছে দিয়ে যাবি। ওরা আমার হয়ে কাজ করবে। ওদের যখন 25 বছর পূরণ হবে তখনই ওদেরকে আমার কাছ থেকে নিতে পারবি। আজ থেকে 25 বছরের আগে তুই তোর সন্তানদের মুখও দেখতে পারবি না। আমি ওই 7 রাজপুত্রকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। যদি রাজি থাকিস তাহলে আমার এই জাদুর বাগান আমি তোকে দিয়ে যাব। এটা আপনি কি বলছেন? আমি আমার 7 রাজপুত্রকে আপনার কাছে দিয়ে দেব? না না, এটা কি করে হতে পারে? এটা যদি না মানতে পারিস তাহলে এখান থেকে চলে যা, আমাকে আমার কাজ করতে দে। রানী নাছোড়বান্দা ছিলেন। যে কোনো মূল্যেই তিনি একটা কন্যা সন্তান লাভ করতে চাচ্ছিলেন। তাই তিনি সন্ন্যাসী বাবাকে তার 7 রাজপুত্র দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আর সন্ন্যাসী বাবাও বিনিময়ে তাকে সেই জাদুর সোনার ফুল খাওয়ার জন্য দিয়ে দিলেন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানিও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রানী সেই জাদুর সোনার ফুল এনে সেটা বেটে ভালো করে খাবারে মিশিয়ে খেয়ে ফেললেন। আর তার কয়েকদিনের মধ্যেই সুসংবাদ পাওয়া গেল, রানী গর্ভবতী হলেন। তার ঠিক 1 বছরের মাথায় রানী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। তার মাথা ভর্তি ছিল সোনার চুল। এটা দেখে রাজা এবং রানী অনেক খুশি হয়ে গেলেন। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরই তাদের মনে পড়ে গেল সেই সন্ন্যাসী বাবার কথা। সন্ন্যাসী বাবাকে তারা কথা দিয়েছিলেন তাদের কন্যা সন্তান হওয়া মাত্রই তাদের 7 রাজপুত্রকে সন্ন্যাসী বাবার কাছে দিয়ে যাবেন। এখন কি করব? সন্ন্যাসী বাবাকে যে আমাদের 7 রাজপুত্রকে দিয়ে আসতে হবে। নিজের মেয়েকে পেয়ে আমি আমার 7 রাজপুত্রকে হারাবো। কথা যখন দিয়েছি তখন তো দিতেই হবে, কিছুই করার নেই। 25 বছর ওই সন্ন্যাসী বাবার কাছে আমার সন্তানেরা যদি থাকে তাহলে খারাপ কি বা হবে? সন্ন্যাসী বাবা এত জ্ঞানী মানুষ, উনি আমাদের সন্তানদের অবশ্যই কোনো ক্ষতি করবেন না, ওদেরকে সঠিক শিক্ষাই শিক্ষিত করবেন। তুমি নিশ্চিন্তে আমাদের 7 রাজপুত্রকে সন্ন্যাসী বাবার কাছে দিতেই পারো। তারপর তারা তাদের 7 রাজপুত্রকে সন্ন্যাসী বাবার কাছে পৌঁছে দিল। সন্ন্যাসী বাবা তাদেরকে নিয়ে পাহাড়ের গুহায় চলে গেল আর সেখানেই থাকতে শুরু করলো। এদিকে রাজকন্যা যে কিনা সোনার চুলের ছিলেন, তাকে রাজা এবং রানী মিলে নাম রাখলেন সোনালী রাজকন্যা। সোনালী রাজকন্যা ধীরে ধীরে রাজপ্রাসাদে বড় হতে থাকলেন।
একদিন দাসীদের সঙ্গে তিনি খেলা করছিলেন। তখন এক দাসী বলল, রাজকন্যা, আপনি তো অনেক অভাগী। আপনার 7টা ভাই আছে, কিন্তু তারা এই রাজপ্রাসাদে থাকে না। তারা থাকলে তারা আপনার সঙ্গে খেলা করত, কত আদরই না আপনাকে করত। আজ তো আপনার 18 বছর পূরণ হয়েছে, তারাও অনেক বড় হয়ে গেছে। না জানি তারা কেমন আছে। কি বলছেন, আমার 7টা রাজপুত্র ভাই আছে? হ্যাঁ রাজকন্যা, এক সন্ন্যাসী বাবার কাছে আপনার 7 ভাইকে দিয়ে আপনার জন্য তারা তপস্যা করে জাদুর সোনার ফুল এনেছিলেন। আর সেই ফুল খাওয়ার পরেই কিন্তু আপনার মা আপনাকে পেয়েছেন। কি বলছো? এসব তো আমাকে এত বছর কেউ কিছুই বলেনি। হ্যাঁ, রাজা রানী এই কথা গোপন রেখেছেন, কিন্তু আমার মনে হলো আপনাকে জানানো উচিত। আপনি তো জাদু ক্ষমতা সম্পন্ন রাজকন্যা। আপনি পারবেন আপনার 7 ভাইকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে। আপনার মনে হয় আপনার ভাইদের খোঁজে বেরিয়ে পড়া উচিত। সন্ন্যাসী বাবার কোনো খবর যদি না পাওয়া যায়, তারাই বা রাজপ্রাসাদ থেকে কিভাবে এখানে ফিরে আসবেন? রাজকন্যা এই খবর পেয়ে তার 7 ভাইকে দেখার জন্য উতলা হয়ে পড়লেন, আর দাসীর থেকে সন্ন্যাসী বাবার ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লেন পৃথিবীর উদ্দেশ্যে। পুরো পৃথিবী খুঁজেও কোথাও সন্ন্যাসী বাবাকে খুঁজে পাচ্ছিলেন না। জায়গায় জায়গায় খুঁজতে খুঁজতে 7 দিন 7 রাত বের হলে সে দেখলো একটা গুহার সামনে 7টা ছেলে খেলা করছে। এই গুহার সামনে এই 7 জন এত সুদর্শন, এরাই নিশ্চয়ই আমার ভাই। আমি ওদের কাছে যাই। আচ্ছা, আপনারা কি সন্ন্যাসী বাবার কাছে বড় হয়েছেন? হ্যাঁ, আমরা সন্ন্যাসী বাবার কাছেই বড় হয়েছি, কিন্তু আমাদের বাবা অসুস্থ হয়ে গেছেন। উনি কথা বলতে পারেন না। উনি আমাদের ইশারা করে অনেক কিছুই বলতে বা বোঝাতে চেষ্টা করেন, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। উনি এমন অসুস্থ হয়ে পড়ার কারণে উনি সবসময় শুধু কান্না করেন। আমরা জঙ্গলে কাঠ কেটে অনেক কঠোর পরিশ্রম করে ওনার অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন পরী। আপনি কি আমাদের বাবাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনাদের বাবার কাছে আমাকে নিয়ে চলুন। পরী তারপর সন্ন্যাসী বাবাকে দেখে বুঝতে পারলো ইনি সেই সন্ন্যাসী। আর সেই রাজকন্যা সোনালী চুলের পরীকে দেখে সন্ন্যাসী বাবাও বুঝতে পারলো ও আর কেউ নয়, সেই রাজকন্যা যাকে সে বরদানের মাধ্যমে রানীকে দিয়েছিল। তারপর সেই জাদুর পরী তার জাদু বলে সন্ন্যাসী বাবার উপর হাত বোলালেন। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাবার শরীর একদম সুস্থ হয়ে গেল। সন্ন্যাসী বাবা বললেন, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আমি 7 রাজপুত্রকে পাওয়ার জন্য লোভী হয়ে গিয়েছিলাম, আর তাই রাজা রানীর থেকে 7 রাজপুত্রকে কেড়ে নিয়েছিলাম। আমার ছেলেরা, তোমরা আমার ছেলে নাও, বরং তোমরা পরিরাজ্যের রাজপুত্র। আমি এতদিন তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। রাজকন্যা আজ এসেছেন বলে তোমরা এবার তোমাদের পরিরাজ্যে ফিরে যেতে পারবে। আমাকে এখানেই ফেলে যাও। না বাবা, আপনাকে আমরা ফেলে যাব না। আমার 7 ভাই সহ আপনাকেও নিয়ে যাব। তারপর সোনালী চুলের রাজকন্যা পরী 7 ভাইকে সাথে সঙ্গে নিয়ে সন্ন্যাসী বাবাকেও পরিরাজ্যে নিয়ে গেল, আর সেখানেই তারা সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। রিয়া, সুপ্রিয়া, রিয়া, কোথায় তোরা? কি করছিস? ইস, কাদা মাটি দিয়ে এগুলো কি করছিস রে? তোদের না আজকে স্কুল আছে? যা, স্কুলে যা বলছি। না না মা, আমরা আজকে স্কুলে যাব না। আমরা কাদামাটি দিয়ে মটকা বানাবো। মটকা বানিয়ে কি করবি? ক্লাসে টিচার আমাদেরকে বলেছেন কিভাবে কিভাবে মটকা বানাতে হয়। আমরা মটকা বানিয়ে দেব, আর তুমি সেই মটকা বাজারে বিক্রি করবে। তাহলে তুমি অনেকগুলো টাকা পাবে, আর সেটা দিয়ে আমরা গরুর গোশত খাবো। কি এইসব তোরা মাথায় প্ল্যান করেছিস? ছোট ছোট বাচ্চা, তোরা মটকা বানাতে পারবি? যা বলছি যা। কিন্তু মা, মটকা বানালে সেটা বিক্রি করতে পারবে, একটু ভেবে দেখো, অনেক টাকা লাভ হবে কিন্তু। খারাপ বলিসনি, ঠিক আছে, তোরা এখন হাত ধুয়ে স্কুলে যা। আমি নিজেই মটকা বানাতে পারবো, তোদেরকে এসব করতে হবে না। না মা, আমরা আজকে স্কুলে যাব না, তোমাকে সাহায্য করব। আমরাও মটকা বানাবো, প্লিজ মা, প্লিজ। প্রতিদিন তো স্কুলে যাই, আজকে না হয় না যাই মা, প্লিজ।
আচ্ছা আচ্ছা, প্রতিদিন তো স্কুলে যাস, হ্যাঁ? আর আজকে এই জন্য এই মটকা বানানোর বাহানা করে স্কুল ফাঁকি দেওয়া। পরীক্ষায় যদি একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তখন কিভাবে আনসার করবি? স্কুলে না গেলে এগুলো শিখতে পারবি? তোর মা গরিব হতে পারে, কিন্তু তোর মাও শিক্ষিত ছিল, এটা মাথায় রাখিস। তোর বাবা তো তোদেরকে ছেড়ে চলে গেছে, তাই তো আমাদের এই অবস্থা। কিন্তু আমি কি তোদের ছেড়ে চলে গেছি? আমি যদি চাকরি বাকরি করি তাহলে আমি অনেক টাকা আয় করতে পারতাম, কিন্তু আমাদের গ্রামে তো কোনো চাকরির ব্যবস্থা নেই। কিন্তু তোরা একটু বড় হ, তারপর দেখবি তোদের মা শহরে গিয়ে কত ভালো চাকরি করে, তোদেরকে একদম অফিসার বানাবো আমি, এই আমি বলে রাখলাম। হ্যাঁ মা, আমরা তো জানি তুমি আমাদের বেস্ট মা। তার আগে চলো না আজকে একটু মটকা বানাই। আজকে ক্লাসে তেমন কিছু পড়াবে না, যা যা পড়াবে এগুলো আমরা আগেই পড়ে ফেলেছি, প্রমিস মা। আচ্ছা ঠিক আছে, বস, আমরা মটকা বানাই। তারপর 3 মা মেয়ে মিলে ওরা সবাই একটা বড় করে মাটির হাঁড়ি বানালো, আর সেটার উপরে সুন্দর করে নকশা করতে লাগলো। মা দেখো, এটাকে দেখেই মনে হচ্ছে কত সুন্দর হবে। আমরা যদি এরকম 50টা বানাই তাহলে তুমি বিক্রি করে অনেক টাকা পাবে। আচ্ছা, তোরা তো ছোট ছোট, কিন্তু সারাক্ষণ টাকা টাকা করিস কেন? হ্যাঁ, টাকাই তো সবকিছু। টাকা হলে আমরা আইসক্রিম খেতে পারবো, নতুন জামা পরতে পারবো, তুমি সুন্দর শাড়ি পরতে পারবে, নতুন স্কুলের ব্যাগ আনতে পারবো, বার্গার খেতে পারবো। হয়েছে হয়েছে, থাম থাম। মুখ দিয়ে কথার ঝুড়ি ফুটে, তাই না? এত কথা বলে মেয়েগুলো আমার। যা যা, এখন যা, হাত ধুয়ে ফেল। একটা মটকা হয়ে গেছে, আগে এটাকে বানাবো, শুকাবো, রং করব, তারপর যদি ভালো লাগে তারপরে আমরা আরো বেশি বানাবো, ঠিক আছে? ঠিক আছে মা। প্রিয়া, সুপ্রিয়া, রিয়া 3 বোন মিলে হাত ধুয়ে মায়ের সঙ্গে পড়তে বসে গেল। ওদের মা ওদেরকে অনেক যত্ন করে পড়াশোনা করাতেন। প্রিয়া, সুপ্রিয়া আর রিয়া হওয়ার পর একে একে 3টা মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার কারণে কবিতাকে ওর স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছিল। কিন্তু কবিতা নিজের আত্মসম্মানের জন্য আর বাপের বাড়িতেও যায়নি, এখানেই একটা বাড়িতে থাকতে শুরু করে দেয়। আর ও জমিদার বাড়িতেই কাজে ঢুকে পড়ে, কেননা শহরে যেতে হলে তার একটা থাকার জায়গা দরকার। কবিতার পরিচিত কেউ ছিল না, তাই কবিতা তার মেয়েগুলোকে একটু বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল, আর এভাবেই কোনো রকমের সংসার চালাচ্ছিল। সেদিন রাত হয়ে যায়, পরদিন সকালে রোদের মধ্যে কবিতা ওর বানানো মাটির মটকাটা রোদে দিয়ে দেয়, আর তারপর সেটা একদম সুন্দর করে রং করে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। মটকাটা দেখতে এত সুন্দর লাগছিল যে প্রথমবারেই যেই দেখে সেই 500 টাকা দিয়ে সেই মটকাটা কিনে নিয়ে চলে যায়। আরে বাহ, আমার মেয়েরা তো খারাপ বলেনি। এই গ্রামে মটকা কেউ বিক্রি করে না। বড় করে যদি মটকা বানাতে পারি তাহলে নিশ্চয়ই অনেক অনেক টাকা আয় করতে পারবো। আমার আর জমিদার বাড়িতেও কাজ করতে হবে না। ঠিক আছে, এখন থেকে আমি বাড়িতে বসে বসে মটকাই বানাবো। সেদিন তাড়াতাড়ি বাড়িতে এসে কবিতা আরো 10টা মটকা বানালো, আর সেগুলো রোদে শুকিয়ে বিক্রি করতে দিল। এভাবে রোজ রোজ মটকা বানিয়ে বিক্রি করে অনেক টাকা আয় করতে শুরু করলো কবিতা, আর ওর মেয়েরাও অনেক খুশি ছিল, কেননা এখন ওদের নতুন স্কুল ব্যাগ, নতুন মজার মজার খাবার, কাপড় চোপড়, এসব কিছু পড়া থেকে কেউ আটকাতে পারতো না। ওরা অনেক খুশি ছিল। একদিন একজন বুড়িমা ওদের বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? আমি এসেছিলাম দূর দেশ থেকে। আমি একটা মটকা চাই। আমার এই পুরনো মটকাটা নিয়ে তোমাদের থেকে নতুন একটা মটকা দেবে? পুরনো মটকা দিয়ে নতুন মটকা? কেন গো বুড়িমা, আপনার কাছে টাকা নেই? না, আমার কাছে তো টাকা নেই। আমি মটকার মধ্যে ভিক্ষে করি। একটা মজবুত মটকা দাও দেখি, বিনিময়ে এই পুরনো মটকাটা তোমাকে দিতে পারি। পুরনো মটকা লাগবে না, আপনি এমনি নিয়ে যান নতুন মটকা, টাকা লাগবে না। আমি তো কত মটকা বানাই, এটা না হয় আপনাকে এমনিতেই দিলাম। তোমার মন অনেক বড়, কিন্তু আমি তোমাকে আমার এই পুরনো মটকাটা দিতে চাই। রাখো রাখো, গুরুজনেরা কিছু দিলে সেটা রাখতে হয়। তোমার 3 মেয়ে ভারী মিষ্টি। আমি যখন এদিকে আসছিলাম আমার বড্ড পানি পিপাসা পেয়েছিল। আমাকে কি সুন্দর পানি খাওয়ালো, তারপর আমাকে বিশ্রাম করতে বলে আমার মাথার চুলগুলো কি সুন্দর বেনি গেঁথে দিল। আহা, আমার যদি এমন নাতনি থাকতো বড্ড ভালো হতো। ও বুড়িমা, তাহলে থেকে যান না, আমার তো 3 কুলে কেউ নেই।
বাবা মা সেই আগে মরে গেছে। ভাই ভাবিরা তার বাড়িতে আমাকে উঠতে দেবে না। স্বামী তো আমাকে তালাকি দিয়ে দিয়েছে। আমারও তো আপন কেউ নেই। আপনি না হয় ওদের দাদিমা হয়ে থেকে যান। সে থাকা যাবে ক্ষণ, আমার এক কাজ আছে। আমি মাসখানেক পর আবার আসবো। এবার মেলা কথা না বলে মটকাটা দাও দেখিনি। ঠিক আছে, বসুন, আমি দিচ্ছি। তারপর কবিতা খুব সুন্দর একটা মটকা বের করে নিয়ে আসে, আর তারপর সেটাকে রং করে, সেটাকে সুন্দর ডিজাইন করে আরো মজবুত করে তারপর বুড়িমাকে দেয়। এই নিন বুড়িমা, এটা আরো বেশি মজবুত। এটার উপরে আমি সিমেন্টের প্রলেপ লাগিয়ে দিয়েছি। আপনি কোথায় না কোথায় যাবেন, মাটির মটকা তো ভেঙেও যেতে পারে, তখন আবার আপনার মন খারাপ হবে। এটা নিয়ে যান। বুড়িমা সেই মটকা নিয়ে পুরনো মটকাটা দিয়ে চলে গেল। তারপর ওরা বাড়িতে বসে যখন পুরনো মটকাটা দেখছিল, তখন সেই মটকাটা দেখে কবিতা বলল, তোদের তিনজনের ছোটবেলায় আমি 3টা সোনার নূপুর করে দিয়েছিলাম। হ্যাঁ, তো ছোট নূপুর, ওগুলো দিয়ে কি করব? ওগুলো এই মটকায় রেখে দিই। হ্যাঁ, রেখে একটু ঘরের চালে উঠিয়ে রেখে দেব। মা, কি যে তুমি বলো না! ঘরের চালে কেন রাখবে? বাক্সের মধ্যে রাখবে। ওই তো, আমি কি সব ভুলভাল বলি। ঠিক আছে, নিয়ে আয়। মটকাটার মধ্যে তার 3 মেয়ের পায়ের নূপুরগুলো রাখতেই পুরো মটকা সোনার নূপুরে ভরে গেল। আরে, এটা কি দেখছি! তার মানে এই বুড়িমা আমাদের কোনো জাদুর মটকা দিয়ে গেছে। তারপর কবিতা ওর 50,000 টাকার বান্ডেলটা সেই মটকার মধ্যে রাখলো। সঙ্গে সঙ্গে পুরো মটকা বান্ডেলে ভরে গেল। কবিতা বুঝতে পারলো ওর কঠোর পরিশ্রমের কারণে বুড়িমা ওকে এভাবে সাহায্য করে গেছে। কবিতা এরপর ওর 3 মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।